রবিবারের রহস্য রাত। রবিবারের রহস্য রাতের এই পর্বে শুনবেন হেমেন্দ্র কুমার রায় রচিত জয়ন্ত মানিক এবং সুন্দরবাবুকে নিয়ে রহস্য উপন্যাস রেমুন্ড শিকারী। পাঠ ও স্বরাভিনয় শুভা চক্রবর্তী ও অরুময় চক্রবর্তী। আবহ শব্দগ্রহণ পরিচালনা অরুময় চক্রবর্তী। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। এ কি ভয়ানক ভিড়! সুন্দরবাবু পায়ে পায়ে আরও পিছিয়ে পড়ে একখানা চেয়ারের উপরে তার প্রায় অবশ বিপুল দেহখানি স্থাপন করলেন। তারপর হাঁপাতে হাঁপাতে বললেন, ফ্যান খুলে দাও, ফ্যান খুলে দাও, আমার আমার দম বন্ধ হয়ে আসছে। মানিক বিজলি পাখা চালিয়ে দিল। জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে বাক্সের ভেতরটা আরও ভালো করে পরীক্ষা করতে লাগলো। রেমুন্ড শিকারীরা যে একজন ইংরেজ খালাসিকেও বলে দিয়েছে, খবরের কাগজে সে কথাটাও প্রকাশ পেয়েছে যথাসময়ে। জয়ন্ত বুঝল এ হচ্ছে সেই খালাসিটারই কাটা মুন্ড। কোনো ধারালো অস্ত্রের এক কোপে বেচারার মুন্ডটাকে দেহ হতে একেবারে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। জয়ন্ত খানিকক্ষণ দেখে হঠাৎ কাটা মুন্ডের মাথার সোনালি চুলের ভেতর একবার হাত বুলিয়ে নিল। তারপর একটু বিস্মিত স্বরে বলল, দেখছি মুন্ডটাকে স্পিরিটে ডুবিয়ে রাখা হয়েছিল, চুলগুলো এখনও ভিজে রয়েছে। বাক্সের ভেতর থেকেও স্পিরিটের গন্ধ বেরোচ্ছে। মানিক বলল, তার মানে মুন্ডটাকে বোধহয় জিইয়ে রাখবার চেষ্টা হয়েছিল। দুই চোখ পাকিয়ে সুন্দরবাবু বলে বললেন, ও বাবা, সে কি বরফ টরফ দিয়ে লোকে মাছ মাংসই টাটকা রাখে জানি, খাবে বলে স্পিরিটের মধ্যে ফেলে এরা কাঁচা মরার মাথা টাটকা রাখতে চেয়েছে কেন? এরা মানুষের মুড়ো খায় নাকি? মানিক বলল, হতে পারে, আর সেই জন্যেই হয়তো আপনার মুড়োর ওপরে ওদের লোভ পড়েছিল। তুমি তুমি কি বলতে চাও মানিক? আমি বলতে চাই, আপনার মুড়োটা পেলে ওরা হয়তো পচতে দিত না, স্পিরিটে ভিজিয়ে টাটকা রাখতো। তারপর কোনো শুভ দিনে হয়তো সুন্দরবাবুর মুড়ো দিয়ে সুন্দর ডাল বেঁধে ফেলতো। তবে দুঃখের কথা এই যে সে মুড়োর ডাল খাওয়ার জন্যে কেউ আমাদের নিমন্ত্রণ করতো না। সুন্দরবাবু এত ক্রুদ্ধ হলেন যে তার মুখ দিয়ে একটা শব্দ পর্যন্ত বেরোলো না। জয়ন্ত বলল, মানিক, ঠাট্টা ঠুট্টি রেখে এখন কাজের কথা শোনো। এই কাটা মুন্ডটা আমাদের কাছে কেন পাঠানো হয়েছে? নিশ্চয়ই আমাদের ভয় দেখাবার জন্যে। খুনিরা আমাদের চেনে আর ভয় করে, তাই তারা বলতে চায় আমরা যদি ওদের পথ থেকে সরে না দাঁড়াই তাহলে আমাদেরও ওই দশা হবে। বোধ হয় তোমার আন্দাজ ভুল নয়, কিন্তু এখন কতকগুলো কথা ভেবে দেখো। আমরা যে এই মামলা হাতে নেব কালকের আগে আমরাই তা জানতাম না। সুতরাং এইটা বোঝা শক্ত নয় যে খুনিরা আমাদের খোঁজ পেয়েছে পরে। কিন্তু পরে কখন? কাল রাতে আমরা যে তাদের ধরবার জন্য কোনো ফাঁদ পেতেছি সে কথা নিশ্চয়ই তারা জানতো না, কারণ জানলে তারা ফাঁদে পা দিত না, সেটা জোর করেই বলা যায়। আর কাল রাতের ঘুটঘুটে অন্ধকারেও তারা আমাদের চিনতে পারেনি। তাহলে তারা কখন আমাদের আবিষ্কার করেছে? খুব সম্ভব আজ সকালে। বেশ, তোমার এই অনুমান ধরে অগ্রসর হওয়া যাক। ভোর হবার পর আমরা গঙ্গার ধারে অপেক্ষা করেছিলাম 8 ঘন্টার বেশি নয়। তারপর সেখান থেকে বাসায় ফিরতে আমাদের সময় লেগেছে বড়জোর 15 মিনিট। তোমাদের আর জ্বালায় পারি না জয়ন্ত, তুমি এই কি 8 ঘন্টার 15 মিনিটের হিসেবে রাখবার সময়? সুন্দরবাবু, আপনি এখন আমাদের কথায় কান পাতবেন না, তার বদলে চা, টোস্ট আর এগ পোচ নিয়ে ব্যস্ত থাকুন। ওই কাটা মুন্ডের সামনে এসে আমি খাবার খাবো? তাহলে চুপ করে বসে থাকুন, কারণ এখন খুনিদের আড্ডা আবিষ্কারের চেষ্টা করছি। যাই করছো। শোনো মানিক, দেখা যাচ্ছে সকাল হবার পর আমরা বাড়ির বাইরে ছিলাম মোট 45 মিনিট মাত্র। তাহলে বুঝতে হবে যে ওইটুকু সময়ের মধ্যেই কেউ আমাদের দেখেই ছুটে বাসায় গিয়ে
স্পিরিটে চোবানো মরার মাথা তুলে নিয়ে প্যাকিং বাক্সে পুরে তাড়াতাড়ি আমাদের আগেই এখানে রেখে পালিয়ে গেছে। সাবাস জয়ন্ত, সাবাস। তুমি তো বলতে চাও 45 মিনিটের মধ্যে যে লোক এতগুলো কাজ করেছে সে নিশ্চয়ই আমাদের বাড়ি থেকে দূরে বাস করে না। ঠিক তাই, আমার দৃঢ় বিশ্বাস তার আড্ডা গঙ্গা কি খালের ধার থেকে খুব কাছেই। দেখছো মানে আমাদের অনুসন্ধানের ক্ষেত্র কতটা ছোট্ট হয়ে পড়ল। সুন্দরবাবু, আপনি কি বলেন? কিছুই না, তোমার বুদ্ধির দৌড় দেখে হতভম্ব হয়েছে। এত সহজে এত বড় আবিষ্কার, আশ্চর্য। জয়ন্ত রূপোর নস্যদানি বার করে নস্য নিতে নিতে বলল, এখন কথা হচ্ছে খাল আর গঙ্গার আশেপাশে বড় কম রাস্তার বাড়ি নেই। কোন রাস্তায় আর কোন বাড়িতে গেলে আমরা খুনিদের আড্ডা খুঁজে বার করতে পারবো? ওটা কিন্তু খুঁজে বার করা অসম্ভব। জয়ন্ত প্যাকিং বাক্সের দিকে অল্পক্ষণ নীরবে তাকিয়ে রইল। তারপর চুল ধরে মুন্ডুটাকে টেনে তুলে বলল, প্যাক করার সময় মুন্ডুটার চারপাশে দেখছি কতগুলো খবরের কাগজ পুড়ে দেওয়া হয়েছে। মানিক, কাগজগুলো বের করে ফেলো তো। মানিক কাগজগুলো টেনে নিয়ে বলল, 3 দিনের 3খানা স্টেটসম্যান। জয়ন্ত মুন্ডুটাকে আবার বাক্সের ভেতরে রেখে বলল, অতএব ধরে নেওয়া যেতে পারে খুনিদের দলের কেউ নিয়মিতভাবে স্টেটসম্যান পড়ে। তাহলে আমরা কোনো মূর্খ সাধারণ অপরাধীর পাল্লায় পড়িনি। তার পেটে অন্তত কিঞ্চিত ইংরেজি বিদ্যে আছে। হয়তো সে স্টেটসম্যানের বাঁধা গ্রাহক। বলতে বলতে সে দ্রুতপদে ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। সুন্দরবাবু ভেবাচেকা খেয়ে বললেন, জয়ন্ত এমন ছুটে পাগলের মতো হঠাৎ কোথায় গেল হে? মানিক বলল, বোধ হয় আপনার জন্য চার খাবার আনতে। যে হাতে সে ওই কাটামুন্ড ছুঁয়েছে সেই হাতে আমার খাবার আনবে? আমি কখনো খাবো না। খাবেন নাকি? খেতেই হবে, খেতেই হবে। ইস, জোর নাকি? ওর ছোঁয়া খাবার যদি খাই তাহলে আমি তো অনায়াসে মরার মাংস খেতে পারি। জয়ন্তকে মানা করে দাও, মানা করে দাও। আমার এখনই বমি বমি করছে। মানিক বহু কষ্টে সুন্দরবাবুকে শান্ত করে বলল, ভয় নেই সুন্দরবাবু, আজ আর আপনাকে খেতে অনুরোধ করবো না। আপনার গা বমি বমি থামিয়ে ফেলুন। তা যেন থামালাম, কিন্তু আজ আমি এখনই বিদায় হতে চাই। না 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 না, আরেকটু বসুন, জয়ন্ত আগে ফিরে আসুক। মিনিট 15 পরে ঘন ঘন নস্যি নিতে নিতে জয়ন্ত ফিরে এসে বলল, আমি স্টেটসম্যান অফিসের এক বিশেষ বন্ধুকে ফোন করতে গিয়েছিলাম। কেন? আমি জানি এই অঞ্চলের খুব কম বাঙালি স্টেটসম্যানের বাঁধা গ্রাহক। সুতরাং গঙ্গা আর খালের সঙ্গমস্থলে কাছাকাছি রাস্তাগুলোর মধ্যে স্টেটসম্যানের কোন কোন নিয়মিত গ্রাহক আছেন ফোনে সেই খবরটাই জানবার চেষ্টা করছিলাম। কি জানতে পারলে? জনা কয়েক গ্রাহকের নাম আর ঠিকানা জানতে পেরেছি। তারপর একজনের কিছু সন্ধান নিতে হবে। তার নাম সত্যচরণ চৌধুরী। তিনি 15 নম্বর বিষ্ণুবাবু লেনে থাকেন। বিষ্ণুবাবু লেন থেকে গঙ্গাধারে যেতে বা আমার বাড়িতে মিনিট কয়েকের বেশি লাগে না। কিন্তু এই তুচ্ছ কারণে কারোর সন্দেহ করা ঠিক নয়। সুন্দরবাবু, আপনি কি এরই মধ্যে ভুলে গেলেন যে রামদার ওপরে এস হরফ খোদা আছে? কে বলতে পারে ওটা সত্যচরণ চৌধুরীর নামের আদ্যাক্ষর নয়? সুন্দরবাবু লাফ মেরে বলে উঠলেন, ঠিক। জয়ন্ত বলল, সেই রক্তাক্ত রুমালের কোণে ছিল IBB, এই 3টে অক্ষর। সুন্দরবাবু, আপনি এখন এসকে নিয়ে মাথা না ঘামিয়ে থানায় গিয়ে খবর নিন রুমালে ধোপার মার্কার কোনো কিনারা হলো কিনা। সেই দিন সন্ধেবেলায় জয়ন্তর ফোন টুংটুং করে বেজে উঠল। মানিকের তবলার সঙ্গতের সঙ্গে জয়ন্ত তার নিয়মিত সাধনায় নিযুক্ত ছিল। তাড়াতাড়ি বাঁশি ফেলে ফোন ধরল। হ্যালো। কী ব্যাপার সুন্দরবাবু? বিষম ব্যাপার। ধোপার খোঁজ পাওয়া গেছে, এই অঞ্চলেরই ধোপা। তার সঙ্গে গিয়ে যার রুমাল তাকে গ্রেপ্তার করেছে। তার নাম ইন্দুভূষণ ব্যানার্জি, মার্চেন্ট অফিসে কেরানিগিরি করে। তার বাড়ির ঠিকানা কি? 15 বিষ্ণুবাবু লেন। তোমার সত্যচরণ চৌধুরীর বাড়ির কাছেই তার বাড়ি। কিন্তু আপনি কি সত্য চৌধুরীর বাড়িতেও কোনো খবর নিয়েছেন? না, বলো তো এখনই নি। আপনাকে সেসব কিছু করতে হবে না, খোঁজ যা নেবার আমি নিয়েছি। আপনি বরং ইন্দুভূষণকে নিয়ে আমার এখানে আসুন। এক্ষুনি যাচ্ছি। জয়ন্ত, আমার প্রাণটা ভারী খুশি হয়ে উঠেছে। কেল্লা মার দিয়া। ফোনের রিসিভারটা যথাস্থানে রেখে দিয়ে জয়ন্ত যেন আপন মনেই বলল, 15 নম্বর বিষ্ণুবাবু লেনে থাকে সত্যচরণ চৌধুরী, আর 15A নম্বরে থাকে ইন্দুভূষণ ব্যানার্জি। আশ্চর্য! সে ফোনে এইমাত্র যা শুনল মানিকের কাছে সব খুলে বলল। মানিক উৎসাহিত কণ্ঠে বলে উঠল, বলো কি জয়ন্ত? আরে রামদার উপরে খোদা ছিল এস অক্ষর, আর রুমালে ছিল IBB।
এই 3 অক্ষর। 2 ঘটনাস্থল থেকে আমরা এই 2টি সূত্র পেয়েছিলাম বটে, কিন্তু কিছুক্ষণ আগেও এই সূত্র দুটির কোনো দামই ছিল না। কলকাতায় কত হাজার লোকের নামের সঙ্গে ওই এস আর আইবিবি অক্ষরগুলি মিলে যায়, কে তার হিসেব রাখে? দৈবক্রমে কত সহজে আসল লোকদের ঠিকানা আবিষ্কার করে ফেললাম। জানো তো, ভাগ্যদেবী আমাদের সহায়, নইলে এটা সম্ভবপর হতো না। গোয়েন্দারা যত বুদ্ধিমানই হোক, ভাগ্যদেবীর অনুগ্রহ তাদের পক্ষে অত্যন্ত দরকার। আবার অপরাধীদের ওপর চালাকিও তাদের অনেক কাজে আসে। ধরো এই নৃমুণ্ড শিকারীদের কথা, কাটা মুন্ড ভেট পাঠিয়ে ওরা যদি আমাদের মিথ্যে ভয় দেখাবার চেষ্টা না করতো, তাহলে বিষ্ণুবাবু লেনের সত্যচরণ চৌধুরীর উপরে আমাদের কোনো সন্দেহই হতো না। ওরা 3টে মারাত্মক ভুল করেছে। প্রথম, রক্তাক্ত রুমালখানা ঘটনাস্থলের কাছে ফেলে গেছে। দ্বিতীয়, রামদাখানাও নৌকা থেকে তুলে নিয়ে যায়নি। তৃতীয়, ওপরি 3 দিনের স্টেটসম্যান প্যাকিং বাক্সে রেখে বুঝিয়ে দিয়েছে যে তাদের দলের কেউ ওই কাগজখানার নিয়মিত পাঠক। হ্যাঁ, ওদের 4 নম্বরের ভুলের কথাও বলি। ওরা আজ সকালে এই অত শিগগিরই আমাদের ভয় না দেখালেই ভালো করতো। ঘন্টা কয়েক অপেক্ষা করার পর মুন্ডুটা পাঠালে আমরা তো কিছুতেই ধরতে পারতাম না যে খুনিরা আমাদের বাড়ির এত কাছে থাকে। তুমি তো আজ বিকেলে বাইরে বেরিয়েছিলে, কোথায় গিয়েছিলে কিছুই তো বললে না? গিয়েছিলাম বিষ্ণুবাবু লেনে সত্য চৌধুরীর খবর নিতে, কিন্তু বিশেষ কিছু জানতে পারিনি। বিষ্ণুবাবু লেনের 15 নম্বর বাড়ির সামনেই এক মুদিখানা দোকান আছে। মুদির সঙ্গে ভাব করে জানলাম সত্য চৌধুরী হচ্ছে নাকি বিহার অঞ্চলের এক জমিদার। কলকাতার ও বাড়িখানা সে গেল বছরে কিনেছে। মাঝে মাঝে ওখানে থাকে, মাঝে মাঝে দেশে যায়। বয়স হবে 40, ভীষণ শক্তি। এ বছরে এমন ঘটা করে কালী পুজো করেছে যে তেমন ঘটা এখানকার কেউ কখনো দেখেনি। দারুণ লম্বা চওড়া আর ঘোর কৃষ্ণবর্ণ চেহারা। তাকে দেখলে শৌখিন জমিদার বলে মনে হয় না, মনে হয় সেকালকার কাপালিক বলে। গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা, প্রতি অমাবস্যায় রক্তবস্ত্র পরে কালী পুজোয় বসে। পাড়ার কারোর সঙ্গে মেলামেশা করে না, তবে তার লোকের অভাব নেই। অনেক চাকর, দারোয়ান আর কর্মচারী সেখানে বাস করে। 15 নম্বরের বাড়ি থেকে সুন্দরবাবু যে ইন্দু বাড়ুজ্জিকে ধরেছেন, সেও নিশ্চয়ই তাহলে সত্য চৌধুরীরই চালা। তাই তো হওয়া উচিত, নইলে ইন্দুর নাম লেখা রক্তাক্ত রুমাল ঘটনাস্থলে পাওয়া যেত না। সত্য চৌধুরীর বাড়ির পাশেই আছে 1.5 চওড়া সরু গলি, তারপরেই ছোট ছোট 3খানা বাড়ি। তাদের নম্বর হচ্ছে 15A, 15B, 15C। সেই বাড়িগুলো দেখলে মনে হয় একখানা বাড়িকেই যেন 3 অংশে ভাগ করা হয়েছে। এর বেশি আর কিছু লক্ষ্য করিনি। ব্যাস, আর কোনো কথা নয়। ওই শোনো, সুন্দরবাবুর হুম বলে হুঙ্কার। আসুন সুন্দরবাবু, আসামিকে নিয়ে ওপরে আসুন। সিঁড়িতে দুমদাম পায়ের শব্দ। তারপর প্রথমে আবির্ভূত হলেন বিজয়ী বীরের মতো স্ফীত বক্ষে, দীপ্ত চক্ষে, গর্বিত ভঙ্গিতে সুন্দরবাবু। তারপর 2জন পাহারাওলার মাঝখানে দেখা গেল হাতকড়ি পরা ও কোমরে দড়ি বাঁধা অবস্থায় আসামিকে। সুন্দরবাবু সদম্ভে বললেন, হ্যাঁ, এই নাও ভায়া তোমার মুন্ডু শিকারী ইন্দু বাড়ুজ্জিকে। দেখছো তো কত চটপট কাজ হাসিল করে ফেললাম। বাবা, তোমাদের মতো শখের গোয়েন্দার সঙ্গে এই আমাদের তবাত। কিন্তু জয়ন্ত ও মানিক তখন সুন্দরবাবুর মুখ সাবাসি শুনছিল না। তারা নিষ্পলক নেত্রে বোবা বিস্ময়ে তাকিয়েছিল আসামি ইন্দ্র বাড়ুজ্যের দিকে। এই কি এতগুলো হত্যাকাণ্ডের অন্যতম নায়কের মূর্তি? তার অতিশয় রোগা লিকলিকে দেহখানা সামনের দিকে বেঁকে পড়েছে কুমড়োর ফালির মতো। একটা ঠেলা মারলেই সে দেহ যেন মাটিতে পড়ে ঠুনকো কাচের পেয়ালার মতো ভেঙে চুরমার হয়ে যেতে পারে। মুখখানা ভয়ে মরার মতন সাদা, চোখ দুটো তাড়া খাওয়া খরগোশের মতো বিস্ফারিত এবং হাত পাগুলো কাঁপছে থরথর করে। জয়ন্ত মানিকের তীক্ষ্ণ দৃষ্টির সামনে ইন্দু ধপাস করে মাটির উপর বসে পড়ল এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কলকাতার বুকের উপরে বেপরোয়ার মতো যারা এমন ভয়াবহ খুনের পর খুন করতে পারে, তাদের কেউ কখনো এমন কাপুরুষ হয়? সুন্দরবাবু হুমকি দিয়ে বলে উঠলেন, থাক থাক, ঢের হয়েছে, আর মায়া কান্না কাঁদতে হবে না। যখন আমার মুন্ডুটা কচ করে কেটে ফেলতে চেয়েছিলে, তখন নিজের প্রাণের মায়া হয়নি চাঁদ? জয়ন্ত 2 পা এগিয়ে গিয়ে নরম স্বরে বলল, তোমার নাম কি? অশ্রুকাতর কণ্ঠে আসামি বলল, শ্রী ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়। শ্রী ইন্দুভূষণ না ছাই, বিশ্রী ইন্দুভূষণ। তুমি কি করো? টমসন মুনুসেনের অফিসে চাকরি করি। কত টাকা মাইনে পাও? 60 টাকা। 15A বিষ্ণুবাবু লেনে তোমার সঙ্গে আর কে কে থাকে? আমার স্ত্রী, 1 ছেলে আর 1 মেয়ে।
ওখানে আমাদের অনেক কালের বাস। আমরা 3 ভাই পাশাপাশি 3খানা বাড়িতে থাকি। আগেও বাড়িগুলো এক ছিল, এখন ভাগ করে নেওয়া হয়েছে। সত্য চৌধুরীর সঙ্গে তোমার আলাপ আছে? খুব অল্প। তিনি জমিদার মানুষ, আমাদের মতো গরিব লোককে মোটেই কেয়ার করেন না। আমাদের বাড়িগুলো তিনি কিনে নিতে চান, আমরা রাজি নই। এই সম্পর্কে তার সঙ্গে একবার আমার কথা হয়েছিল। আচ্ছা কিন্তু তুমি জানো তো, কিছুদিন আগে গঙ্গার ধারে ডবল খুন হয়েছিল, আর সেইখানেই তোমার একখানা রক্তমাখা রুমাল কুড়িয়ে পাওয়া গেছে। ইন্দু আবার কাঁদতে লাগলো। কাঁদছো কেন? ও রুমাল কি তোমার নয়? ইন্দু সে কথার জবাব না দিয়ে এবার হাউমাউ করে কেঁদে উঠে বলল, ইন্সপেক্টর বাবু, আমি নির্দোষ, আমার কথা বিশ্বাস করুন। জয়ন্ত মিষ্টি স্বরে বলল, ইন্দু কেঁদো না, যা জিজ্ঞেস করি ঠিক ঠিক জবাব দাও। তুমি নির্দোষ হলে তোমার কোনো ভয় নেই। কে জিজ্ঞেস করবেন করুন, আমি মিথ্যে বলবো না। ইস, উনি মিথ্যে বলবেন না, ধর্মপুত্র। মানিক টিপ্পনি কাটল, সুন্দরবাবু আপনার উপমায় ভুল হলো। ধর্মপুত্র যুধিষ্ঠির একবার মিথ্যে কথা বলেছিলেন। সুন্দরবাবু ক্রুদ্ধ স্বরে বললেন, বলেছিলেন, বেশ করেছিলেন। তাহলে ইন্দু আজ একবার মিথ্যে বলতে পারে। দেখো, ধর্মপুত্র যুধিষ্ঠিরের সঙ্গে ইন্দুর তুলনা হয় না। যুধিষ্ঠির কোনোদিন মুন্ডু স্বীকার করেনি। কিন্তু ভালো করে মনে করে দেখো তো, কোনোদিন তোমার রুমাল হারিয়েছে? ইন্দু খানিকক্ষণ চুপ করে ভাবল, তারপর তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ মশাই, মনে পড়েছে। কি? হপ্তাখানেক আগে আমার ঘর থেকে একখানা রুমাল আশ্চর্য উপায়ে অদৃশ্য হয়েছিল। আশ্চর্য উপায়? আগে হ্যাঁ, সেদিন আমার ময়লা জামা কাপড় ছাড়বার কথা। আমার স্ত্রী ফর্সা জামা কাপড় আলনায় ঝুলিয়ে রাখলেন, আর একখানা রুমাল পাট করে রাখলেন টেবিলের ওপরে। অফিসে যাওয়ার সময় খেয়ে দিয়ে ওপরে উঠে আমি কিন্তু রুমালখানা আর খুঁজে পেলাম না। স্ত্রী বললেন, বোধহয় জল হাওয়ায় কোনো গতিতে সেখানে উড়ে গেছে। অগত্যায় সেই কথাই আমাকে মানতে হলো। যে টেবিলের উপরে রুমালটা রেখেছিল তার সামনে, অর্থাৎ খুব কাছেই একটা জানালা ছিল তো। কি আশ্চর্য, ঠিক বলেছেন, টেবিলের গায়েই জানালা আছে। জানালার বাইরে কি আছে? একটা খুব সরু গলি, তারপর সত্যবাবুর বাড়ির বারান্দা। সেই বারান্দা থেকে ঝুঁকে পড়ে আমি কি তোমার জানালার ভেতর দিয়ে টেবিলের উপরে হাত দিতে পারি? হ্যাঁ, তা পারেন, কিন্তু আপনার কথার অর্থ কি? জয়ন্ত জবাব না দিয়ে পকেট থেকে নকশদানি বের করল। সুন্দরবাবু বিরক্ত কণ্ঠে বললেন, জয়ন্ত, তুমি কি আমার মামলাটা ফাঁসিয়ে দেবার চেষ্টায় আছো? তুমি কি বলতে চাও পাশের বাড়ি থেকে অন্য কেউ রুমালখানা চুরি করেছে? কেন? বাড়ি তো দামি জিনিস, আমি ইন্দুর একটা কথাও বিশ্বাস করি না। ইন্দু কাতর স্বরে বলল, আমি সত্যি কথাই বলছি ইন্সপেক্টর বাবু, আমার স্ত্রীকে জিজ্ঞেস করে দেখতে পারেন। নিশ্চয়ই জিজ্ঞেস করবো। তোমার ঘর, টেবিল আর জানালাও দেখবো। এই সেবাই, বদমাইশটাকে ধরে নিয়ে চল, আমি এখনই ওদের বাড়িতে যাব। আমার চোখে ধুলে দেবার চেষ্টা, দেখাচ্ছি মজাটা। জয়ন্ত বলল, চলুন সুন্দরবাবু, আমরাও আপনার সঙ্গে যাচ্ছি। আমি সত্য চৌধুরীর সঙ্গে একটু আলাপ করতে চাই। তুমি যা খুশি করতে পারো, কিন্তু দয়া করে আমাকে আর সাহায্য করতে এসো না। তুমি সাহায্য না করলেও আমার চলবে। সুন্দরবাবু আসামি প্রভৃতিকে নিয়ে প্রস্থান করলেন। মানিক বলল, জয়ন্ত, তুমি কি মনে করো যে ইন্দুর রুমাল সত্য চৌধুরী বা অন্য কেউ চুরি করেছে? হতে পারে, কিন্তু কেন? পুলিশকে বিপথে চালনা করবার জন্যে। কিন্তু ও কথা এখন থাক, এসো আগে একটু চা খেয়ে চাঙা হয়নি, তারপর সত্য চৌধুরীর বাড়ির দিকে যাত্রা করব। চা পান করে মিনিট 15 পরে জয়ন্ত ও মানিক যখন বাড়ি থেকে বেরুলো, রাত তখন 10টা হবে। একে তো এই অঞ্চলের পথঘাটগুলো এ সময় নির্জন হয়ে পড়ে, তার উপর আগেই বলা হয়েছে নৃমুণ্ড শিকারীদের উৎপাতে গঙ্গার আশেপাশে রাস্তায় রাত্রে আজকাল লোক চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। রাস্তায় বেরিয়ে জয়ন্ত ও মানিক জনপ্রাণীকে দেখতে পেল না। নিঝুম স্তব্ধতার মধ্যে পথের উপরে শব্দ সৃষ্টি করতে লাগলো কেবল তাদের দুজনের পায়ের জুতোগুলো। এদিক থেকে বিষ্ণুপুর লেনের গলিতে ঢুকবার আগেই মাঝে পড়ে ছোটোখাটো একটা মাঠ। তারই ধার দিয়ে যেতে হঠাৎ তাদের কানে লাগলো অদ্ভুত একটা শব্দ। কে যেন হুঁ 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 রবে আর্তনাদ বা গর্জন করছে। জয়ন্ত মানিক সচমকে এদিক ওদিক তাকাতে লাগলো। আকাশে ক্ষীণ চাঁদের রেখা মাত্র, গ্যাসের আলো স্পষ্ট নয়। মানিক ভ্রু সংকুচিত করে দেখে বলল, মাঠের উপরে বস্তার মতো ওগুলো কি পড়ে রয়েছে? জয়ন্ত বলল,
খালি পড়ে রয়েছে নয়, বস্তাগুলো ছটফট করছে। তারা এক দৌড়ে সেখানে গিয়ে হাজির হলো। অমনি একটা বস্তা আবার বড়গুলো বড় বড় 3টে চটের থলে, মুখগুলো বাঁধা। থলেগুলোর বাঁধন কাটতেই বেরিয়ে পড়ল সুন্দরবাবু ও 2 পাহাড়বালার মধ্যে। প্রত্যেকেরই হাত পা মুখ বাঁধা। জয়ন্ত সবিস্ময়ে তাড়াতাড়ি সুন্দরবাবুর মুখ ও হাত পা মুক্ত করে দিয়ে বলল, কি ভয়ানক, এ কি কাণ্ড! সুন্দরবাবু করুণ স্বরে হাঁপাতে হাঁপাতে বললেন, ওই দেওয়াদার মোড়ে আসতেই গলির ভেতর থেকে কারা এগিয়ে এসে আমাদের হাত পা মুখ বেঁধে ফেললো, তারপর থলের ভেতরে পুড়ে আমাদের মাঠে টেনে নিয়ে ডেকে সরে পড়লো। তাদের দেখতে পাননি? কী করে দেখবো ভাই, দেখো না ওখানকার গ্যাস বাতি দুটো নিভিয়ে রেখেছে, ঘুটঘুটে অন্ধকার। ইন্দু ইন্দু কোথায় গেল? লম্বা দিয়েছে। বাপি কখনো সত্যি কথা কয়? তুমি সেই শয়তানের কথায় ভুললে বলেই তো আমার এই দুর্দশা, নইলে আজ রাত্রে কি আমি আর এমুখো হতাম? তারই দলবল এসে তাকে ছিনিয়ে নিয়ে উধাও হয়েছে। আয় হায়, হাতে পেয়েও হারালাম। জয়ন্ত অবাক হয়ে ভাবতে লাগলো, মানুষ যে নাকি এতই শক্ত, তার চোখেও ইন্দু ধুলো দিল।